গুড ইভিনিং সবাইকে। তা এতদিন তো আমি সামনে কোনো ভিডিও সেরকম করিনি, আমার টাইম তেমন হতো না, কারণ আমি একটু ব্যস্ত থাকতাম। ওই টুকটাক ভিডিও ছেড়ে যা হতো, টুকটাক ভিডিও ছেড়ে দিতাম যাতে চ্যানেলটা আমার অ্যাক্টিভ থাকে, আমার এই চ্যানেলটা। তা আজকে আমি তোমাদের সামনে সরাসরি এসে কথা বলছি, কেন ক্যামেরার সামনে এসে কথা বলা একটু সাহস লাগে। তা আজকে আমি তোমাদের সাথে এসেছি কথা বলতে। তো কথা বলার জন্য তো কিছু টপিক লাগবে। তা আমি ভাবলাম কী নিয়ে তোমাদের সাথে বকবক করা যায়। তা ভাবলাম আজকে আমি তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এক্সপিরিয়েন্সটা আমার, যে আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল। ইউটিউবে তো অনেকেই ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তা আমি ভাবলাম আমারও ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তোমাদের সাথে, যে কেমন কী ছিল। তা আমার ছেলের বয়স এখন 1 বছর। তা এত দেরি করে কেন করছি, কারণ যখন আমার ছেলে হয়েছিল তখন তো আমি ইউটিউব করতাম না ভিডিও। তো ছেলে হওয়ার 9 মাস পরে আমি ইউটিউবে আসি, ভিডিও করি। তা তখন আর হয়ে ওঠেনি, তা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম গল্পও হবে, কারণ শেয়ারও হবে, কথা বলাও হবে তোমাদের সাথে। তো তার আগে বলো, আমাদের এখানে তো ঠান্ডা কেমন ঠান্ডা পড়েছে, তেমনি মাঝামাঝি, খুব একটা ঠান্ডা পড়েনি, ভোরের দিকে যা ঠান্ডা লাগে। তা আমার বন্ধুদের ওখানে কেমন কি ঠান্ডা আমার কমেন্টে বলো। হ্যাঁ, যারা যেখান দিয়ে দেখছো কেমন ঠান্ডা পড়েছে আমাকে বলবে। আমার খুব বড় বন্ধুরা নেই, যা অল্প কিছু বন্ধুরা আছে তারাই আমাকে কমেন্টে বলো। তা আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করি। তা আমার ছেলে হচ্ছে আগস্টের 4 তারিখে। তো তার আগে আমি ডাক্তার চেক আপে গেছিলাম ছেলে হওয়ার আগে। তো ডাক্তার চেক আপ করে বলেছিল আর বেশি দিন রাখা যাবে না। তো আগস্টের 4 তারিখে ওকে, ওর ডেলিভারি ডেট ছিল 22 তারিখ, কিন্তু 4 তারিখে ডেট দেওয়া হয়েছিল। যেহেতু আমার প্রেশারটা একটু হাই ছিল বলে, তাই ডাক্তারবাবু বলেছিল বেশি রিস্ক হয়ে যাবে বেশি দিন রাখলে, তাই 9 মাসের স্টার্টিংয়েই 4 তারিখ পড়তেই করে দিয়েছিল ওটিটা। তা আমার 4 তারিখে উঠেছিল শুক্রবার সেটা। তা আমাকে বৃহস্পতিবার এসে ভর্তি হতে হয়েছিল। বৃহস্পতিবার ওই বিকেল 6টার মধ্যে গিয়ে আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেছিলাম। তা নার্সিংহোমের ভর্তিতে তো আগের দিনটা গিয়ে ভর্তি হয়েছিলাম। তা নার্সিংহোমে ভর্তি হয়ে যেতে 6টার মধ্যে গিয়ে ভর্তি হয়ে গেছি। তারপর 6টার মধ্যে ভর্তি হতে ওরা প্রেশার দেখেছিল, প্রেশার নর্মাল, প্রেশারের ওষুধও খেতে বলেছিল। তাতে ওরা 9টার মধ্যে খেতে দিয়ে দিয়েছিল। 9টার মধ্যে মাছ ভাত দিয়েছিল। যা হোক, মাছ ভাত খেয়ে নিয়ে তা বলেছিল আর কিছু খেতে না, এমনকি জল পর্যন্তও খেতে না করেছিল। ঠিক আছে, খাবার না খেয়ে থাকা যায় ঠিক আছে, কিন্তু জল না খেয়ে থাকাটা তো বড় ব্যাপার না। ঠিক আছে, জল না খেয়ে থাকা যায়। তো আমার সাথে আরেকজনের ওটি হবে, দুজনের সেদিন ওটি হয়েছিল। তা আমি ভাতটা পুরোটাই পেট ভরে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর সেদিন রাতে তো কিছুতেই ঘুম আসছে না, বৃহস্পতিবার রাতে, কেন পরের দিন একটা বড় অপারেশন। যাই হোক, প্রথম মনে একটু ভয় ভয় লাগছিলো যে কী হবে না হবে, কী ঘটতে চলেছে। তো যা হোক, সেদিন তো ভয়ে ভয়ে রাতটা কাটলো। তা জল পর্যন্ত তো মানা ছিল। তা লাস্টের দিকে, ভোরের দিকে তো আমার গলা শুকিয়ে যাচ্ছিলো, কী করব না। আয়ারা ছিল, যদি দেখে বকবে। তো আমি ওরা তো অন্যদিকে যেতে আমি তখন জল খেয়ে নিয়েছিলাম, কেন এত জল তেষ্টা পাচ্ছিলো, অল্প একটুখানি গলা ভেজানোর মতন। তা আমার সাথে যে আরেকটা মেয়ের হবে অপারেশন, সে ভাত খেয়েছিল অল্প, পুরোটা খায়নি পেট ভরে। তার ভোর রাতে খিদা পেয়ে গেছে, সে কী করছে, বিস্কুট বের করছে খাবে বলে। এবার আয়া মাসি তার সামনেই বসেছিল। তো বলছে যে তুমি এখন বিস্কুট খাচ্ছ, তোমাকে তো না করা হয়েছে, তুমি বেশি করে ভাত খেয়ে নাও নি কেন। তা সে আর খায়নি, রেখে দিয়েছে। যা হোক, তা আমাদের রাতটা এভাবেই কাটলো। ভোর 6টা বাজতে নার্স এলো, এসে তা ফার্স্টে যেহেতু আমি অ্যাডমিট হয়েছিলাম, তা আগে আমার কাছে এলো, ইউনিফর্মটা পরালো, পরিয়ে এই হাতে একটা ইঞ্জেকশন দেয়, এই হাতে একটা ইঞ্জেকশন দেয়। তারপরে ক্যাথলার করে, এখান দিয়ে ক্যাথলার করে। আমার ক্যাথলারটা ঢুকিয়ে বলছে যে যদি না মানে স্যালাইনটা পাওয়া যায়, মানে কি লাইন হয় না যে এটা স্যালাইন যে সিরাপ, ওটা না পাওয়া গেলে আবার খুলে আবার ক্যাথলার করবে। আমার তো ভয় লেগে গেছে যে একবার ঢুকিয়েছে, খুব লাগে একবারে, আবার খুলবে আবার ঢোকাবে, ভয় লাগছে। তারপরে বললো না, পাওয়া গেছে, আর খুলতে হবে না, কেন বাবা বাঁচলাম ভাবছে। তারপরে আবার এইখানটাতে তোমার ওই একটা স্কিন টেস্ট ইঞ্জেকশন দেয়, তো দিয়ে লিখে গেছিলো। অনেকে বলে, আমি শুনেছি জ্বালা করে খুব, কিন্তু আমার সেমনি জ্বালা হয়নি, অনেকে যা করে, তা আমার জ্বালা করেনি। তো যাকে হয়ে গেল, আমাকে আগে নিয়ে গেছিলো
তা আমি গেলাম, গিয়ে দেখলাম অনেক ডাক্তার ছিল ওখানে। আমাকে নিয়ে গিয়ে তো ওই যে অপারেশন থিয়েটার সরু বেড থাকে, সেখানে আমাকে তুলে ফার্স্টে বললো একদম নিচু হয়ে বেন্ড হয়ে যেতে, একদম একজন ধরবে বেন্ড হয়ে যেতে, তা পিঠে ইঞ্জেকশনটা দেবে, মানে কোমরের শির দাঁড়াতে। তো তখন ইঞ্জেকশনটা শির দাঁড়া দিতে না আমি এরম চমকে উঠেছি, কেন লেগেছে একটু। তা উঠতে তারপর শুয়ে দিল ইঞ্জেকশনটা দিয়ে, শুয়ে দেওয়াতে ওখানে ক্যাথেটার লাগিয়ে দিল, দিয়ে তারপরে ওরা কথা বলছে না, তো ওরা তোমার সাথে কথা বলতে থাকবে, আমাকে জিজ্ঞেস করছে তোমার এই দেখাতে এলে এক্ষুনি তোমার দেখো দেখতে দেখতে বেবি হয়ে গেল, যে কী করছো তোমার বর্ষার বলে মানে নাম বলে বলে কথা বলছে। তা অনেক এবার কী করেছে, শুয়ে দেওয়ার পর আমার মুখে না একটা কাপড় দিয়ে দিয়েছে, ওপরে লাইট থাকে গোল মতন, তো আমার মুখে কাপড় দিয়ে দিয়েছে। ওই কাপড়টা দিতে আরও অস্বস্তি যেন বেশি হচ্ছে আমার। এবার আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, জানো তো, দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আর বাঁচবো না এমন হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছিলো একদম। তা ওরকম কষ্ট দেখে ওরা আমাকে অক্সিজেন যে মাস্ক এটা হয় এখন, এরকম মাস্ক না, মানে দুদিকে দুটো ঢুকিয়ে ওই মাস্ক ওই লাগিয়ে দিল অক্সিজেন নেওয়ার জন্য। তা ওখানে যে ওরা কাট করছে, মানে আমার অনুভব হচ্ছে না যে করছে বের করছে। তা আমার ছেলেকে বের করাতে তো বেরোচ্ছিল না, এখন ধাক্কা ধুক্কি দিয়ে বের করাতে আমাকে বলেছে কি এ দেখো কী হয়েছে বলো। তা ফার্স্টে আমার তো শরীরটা খারাপ লাগছে, আমি বলিনি। তারপরে আবার জিজ্ঞেস করেছি কী হয়েছে বলতে হবে, তাই আমি বললাম ছেলে বলাতে ওরা দেখি ছেলে বলাতে নিয়ে গেলে ওকে ওয়েট করাতে, জানো তো, ওয়েট করি। এবার আমাকে সেলাই টেলাই করে দিল। এবার আমার না এবার বমি পাচ্ছে না, তো ওয়ামিট হবে এবার। তো আমি এরকম অবাক করছি, করাতে তখন সঙ্গে সঙ্গে ডাক্তাররা বলছে ওকে একটা জায়গা তো যাতে ও বমিটা করে, নাহলে নিচে করে ফেলবে, মানে অপারেশন থিয়েটারে করলে অসুবিধা। তো আমি ওখানে বমি করে ফেলেছি, শুধু জল বেরিয়েছে। আসলে মনে হচ্ছে কী হয়েছিল, লাস্টে একটু জল খেয়ে ফেলেছিলাম, হয়তো তার জন্য সমস্যা হতে পারে, আর রাতে ঘুম নেই, ভয়ও ছিল মনে, তো ওই জন্য হয়ে গেছিলো। তো আমাকে টেচারে করে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিল, শুয়ে দেওয়াতে আমার ছেলেকেও মুছিয়ে মাছে আমার পাশে দিয়ে গেছিলো। আরেকজন যে তাকে নিয়ে গেছে সে ভয়তে বলে নাকি পালিয়ে চলে এসছে, করবে না অপারেশন, জানো তো, সে ভয় পেয়ে গেছে এতটাই যে করবে না, বলে তা করবে না। আমি যখন পরে জিজ্ঞেস করেছিলাম যে তুমি পালিয়ে এসেছিলে কেন তাকে, সে বলেছিল আমাদের যে অপারেশন হয়ে যাবে বাচ্চার যে ফুলটা থাকে, মানে আমাদের বাচ্চা যার মধ্যে থাকে সেগুলো তো বাদ দিয়ে দিতে হয়, তো সেগুলোও দেখতে পেয়েছিল নাকি। আমি তো সব দেখার টাইমই পাইনি, ও নাকি দেখতে পেয়েছিল, তাই জন্য ভয়তে পালিয়ে চলে এসেছিলো, কী হবে না হবে পালিয়ে চলে এসেছিলো। তা ভিডিওটা একটু বড় হবে, অনেকটা বড়ই গল্প আছে। তারপরে আমাকে বেডে শুয়ে দিয়েছিল, বেডে শুয়ে দিতে তা আমাদের বলেছিল পা নাড়াতে, মানে ইঞ্জেকশনটা দেয় তো পাটা না নাড়ালে ব্যথা কমার ইঞ্জেকশন দেবে না। তোমার যখন অবশ কাটবে না মনে হবে যে অন্য কেউ লঙ্কা ডলে দিয়েছে, এত যন্ত্রণা করবে, জ্বালা করবে, তুমি কষ্ট সহ্য করে রাখতে পারো না। আমার তো চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, আমার মা বাবা ভাই দেখতে এসেছিলো, কথা বলতে পারিনি কেন এত যন্ত্রণা করছে, আমার চোখ দিয়ে জলই পড়ে আছে, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তা একটুখানি কম্পন টাইপের আমার বলে, অনেকে বলে শীত লাগে, কি হয় সিজারের পরে, তা আমার সেরম লাগেনি, কেমন একটা বলবো, ঠান্ডাও লাগছে না আমার গরমও লাগছে না, সব মিলিয়ে লাগছিলো। তখন একটা ছোট্ট বাচ্চা মতন ছিল, ও থাকতো ওখানে, তো বললো পাখাটা কি বন্ধ করে দেবো, তোমার ঠান্ডা লাগছে। তাই আমি বললাম যে না, পাখা বন্ধ করতে আমার ঠান্ডা লাগছে না, আমার খুব ব্যথা করছে। বলছে তুমি পাটা কি নাড়াতে পারছো, আমি না এই পাটা তো নাড়াতে পারছি না। বলছে পাটা নাড়ানোর চেষ্টা করো তবেই দেবে ইঞ্জেকশন, নাহলে দেবে না। সরি। তা আমাকে দেখলাম না, কষ্ট তো আমি সহ্য করতে পারছি না, আমাকে পাটা নাড়াতেই হবে, না তো ইঞ্জেকশন দেবে না। আমি আস্তে আস্তে একটা পা তুললাম, আস্তে আস্তে আরেকটা পা তুললাম, তা দুটো পা কষ্ট করে তুলতেই হবে। তা আরেকজন যার কথা বলছি তারও যে হয়েছিল, সে চেল্লাচ্ছে, চেল্লালে তো কষ্টটা আরও বেশি হবে তাই না, সে চেল্লাচ্ছে, তাকে বলছে চুপ করো, তুমি পাটা তোলার চেষ্টা করে ইঞ্জেকশন দেবে। তা আমি তো পাটা তুলে নিয়েছি, আমাকে দেখে আমাকে ইঞ্জেকশন দিতে ব্যথাটা একটু কমলো। তা যা হোক, ও চেল্লাচ্ছিল দেখে ওকেও দিয়ে দিয়েছে, কেন অত চেল্লাচ্ছে একটা নার্সিংহোমের মধ্যে একটা খারাপ লাগে, তো ওকেও দিয়ে দিয়েছে। তা আমাকেও দিয়েছে, তারপরে একটু এলো, আর তারপরে আমাকে কি ওষুধ দিয়েছিল জানি না, আমার না ওষুধটা মনে শ্যুট করেনি, খালি পটি পাচ্ছিলো, মানে ওরা একটা সকালে না ওষুধ দেয় সিজার হওয়ার আগে, তোমার পটিটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ভালো হয়, পেটটা পুরোপুরি খালি হয়ে যাবে, তাহলে তোমার ভালো হবে, সিজারটা করতে পারো পরিষ্কার পেটে।
তো আমার পটি শুরু হয়ে গেছিলো, খালি পটি হচ্ছিলো। আমার টেনশন হচ্ছিলো, এদিকে সিজার হবে, যদি সিজার কাটে গিয়ে পটি হয় তখন নার্সরা বললো চিন্তার কোনো ব্যাপার নেই, ইঞ্জেকশন পড়লে আপনিই ঠিক হয়ে যাবে। তারপর যখন বেডে দিয়েছিলো তো ইঞ্জেকশন দেওয়ার পর তো ঠিক হলাম। এবার বিকেলে মা এসেছিলো দেখা করে চলে গেছিলো, অতক্ষণ তো থাকা যায় না। তারপরে 3 দিন পর তোমার ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে আর ব্যান্ডেজ করে ওখানে সেলাইয়ের জায়গায় ছুটি দিয়ে দেয়। তো এবারে ঘটনা আরেকটা আছে। ছুটি দেওয়ার পরে আমি তো বাড়ি আসি, বাড়ি এসে তা এখন একটা সিস্টেম বেরিয়েছে সেলাইয়ের জায়গায় এখন পেস্টিং করে, জানো তো। তা আমাদের পেস্টিংই করেছিল আমার। তা আমি কী করেছি, বাড়িতে যাওয়ার পরে তো মাই মলম লাগিয়ে দিত, কারণ আমি তো দেখতে পারবো না নিচু হয়ে কোথায় কাঠটা লাগানো আছে। তো মাই মলম লাগিয়ে দিত আমাকে। 2 দিন মলম লাগানোর পর তো কি হয়েছে, হঠাৎ দেখছি কি আমার সেলাইয়ের জায়গাটা, তার 2 দিন মলম লাগানোর পর তোমাকে 2 দিন মলম লাগালাম, তো মাই লাগিয়ে দিত মলম। তো মলম লাগানোর পর তো হঠাৎ দেখছি কি মানে একটা সেলাই এত বড় হয় তো কাঠটা, তো কোণের দিকটা একটু ফুলে গেছিলো, একদম কোণের দিকটাতে। তো আমি ভেবেছি নর্মাল ফুলেছে, ঠিক হয়ে যাবে হয়তো। মা বলেছিল গ্যাস ট্যাস হলে সেলাই ফুলে, গ্যাস হয়েছে হয়তো সেলাই ফুলে গেছে। তারপরের দিন দেখছি যে খুব জ্বালা করছে, জানো তো সেলাই জায়গাটা। তা আমি বলছি কী হয়েছে, মাকে বলছি দেখো তো কী হয়েছে মা, এত জ্বালা করছে কেন। তা মা দেখে কি জায়গাটা না খুলে গেছে, আসলে পেস্টিং হয়েছে। আমাদের 7টা স্তর কাটে, তো 6টা স্তর তোমার সেলাই করবে, কিন্তু উপরের স্তরটা হলো পেস্টিং। এখন যেটা নিয়ম হয়েছে অনেক জায়গায় হয়েছে পেস্টিং করে। তো আমার পেস্টিং করেছিল, তা খুলে গেছিলো পেস্টিংয়ে। তো অনেক ক্ষেত্রে পেস্টিং খুলেও যায়, এবার অনেকে বলে আমার খোলে না, অনেকে বলে খুলে যায়। এটা আমি শুনেছি বেশিরভাগ ক্ষেত্রে খুলে যায় পেস্টিং। তো খুলে গেছিলো। তা আমি বলছি খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, তখন দেখি পেস্টিংটা আমার খুলে গেছে। তা মা বলছে এতটা মতন হাঁ হয়ে গেছে না, তো এবার কী করবো, ছেলেও ছোট ওই অবস্থায়, তখন দুধ খাওয়াতে হতো। তা মা বলে দাঁড়া নার্সিংহোমে ফোন করি। তো নার্সিংহোমে ফোন করাতে বললো নিয়ে আসুন। এবার ওই অবস্থায় আমার অত কষ্ট হচ্ছে, আবার অতটা যাবো নার্সিংহোমে, ছেলেটাও ছোট, কোথায় রাখবো, কাঁদবে। তা আমাদের বাপের বাড়ির ওখানে, বাপের বাড়িতে ছিলাম বাচ্চা বেবি হওয়ার পরে। তো বাপের বাড়ির ওখানে একটা ওষুধের দোকান ছিল, তো মা জিজ্ঞেস করেছিল, তো মাকে বলেছিল যে একটা কাজ হয়, গজ কাপড় কিনে আর যে লিকুইড তোমার ওই দাঁড়াও বলছি, লিকুইড যে ওই বেটাডিন হয় ওইটা দিয়ে পরিষ্কার করে ভালো করে যে পুষ টুস থাকে ওগুলো পরিষ্কার করে মলম লাগাতে হবে, যে মলমটা নার্সিংহোম থেকে দিয়েছে। তাও মা শুনে এসে ওরমই করলো। যে তা বলছে আপনারা করতে পারবেন, বলছে হ্যাঁ আমরা করতে পারি, কিন্তু চার্জেস লাগবে। তা কাকে কি আপনিও করতে পারবেন, এটা নর্মাল ব্যাপার। তা মা নিয়ে এসে করছিল। তো মা যখন করছে না, মানে বেটাদিন তো বুঝতেই পারছো জ্বালা করছে। এবার মায়ের আমি হাত ধরে নিয়েছি যে না করতে হবে না, এত জ্বালা করছে। ওটা করতে করতে পরিষ্কার করে করতে করতে মলম দিতে দিতে একদম শুকিয়ে এসছে। আর পরে আর জ্বালা করতো না, আমার মলম দিতে আস্তে আস্তে পরিষ্কার করে দিত। তা বেটাদিন দিয়ে পরিষ্কার করে দিত। তা লাস্টে যখন আমি লাস্টে আর মাকে বললাম করতে হবে না, আমি একা একা বুঝে বুঝে করতাম। মায়ের সবসময় কাজ থাকলো, ছেলেটাকেও ধরতে হতো, এই জন্য বলতো আমি করে নিচ্ছি। আমি যখন করছি দেখি কি ভেতরের সেলাই না দেখা যাচ্ছে না, তো মানে ঠিক কী কালারের ব্লু কালারের সুতো পুরো দেখা যাচ্ছে একটুখানি। ওটা করতে করতে আপনি মলম লাগাতে লাগাতে মিলিয়ে গেল, আমার সেলাইটা ঠিক হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে শুনেছি তোমার ওই পেস্টিং করলে খুলে যায়, আমার অনেক ক্ষেত্রে খোলে না, বাট সেলাইটাই বেটার, কেন খোলে না সেলাইটা। আবার সেলাইটাও খুলে যেতে পারে ঠিক করে না, মানে ধরো মানে গুলিয়ে যেতে, ধরো রেস্ট না নিলে বা সিজারের পরেই সঙ্গে সঙ্গে কাজ করলে খুলে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়েছিল কি পেস্টিং, আমি তো রেস্টেই ছিলাম, মায়ের কাছে ছিলাম বাচ্চা হওয়ার সময় পুরোটাই। তো তখন রেস্টেই ছিলাম, জানি না কোনোভাবে হয়তো পেস্টিং খুলে গেছে, আমি শুনেছিলাম, ভয়তে ছিলাম। আর আমার একটা বোনেরও হয়েছিল, সেও বলেছিল পেস্টিংটা খুলে গেছিলো। খুবই কষ্ট হয় খুলে গেলে, কারণ জায়গাটা লাল মতন অংশটা বেরিয়ে আসে, উপরের অংশটাই যেমন স্কিনের ওপরটা বেরিয়ে আসে, খুবই কষ্ট হয়। তখন আবার ওর ওপর দিয়ে বেটাডিন লাগালে তো জ্বালা করবেই না, স্বাভাবিক ব্যাপার। তো যা হোক, ওটা সেলাই ফেলাই করতে লাগে না, তোমার মলম লাগালে আপনি জায়গাটা ভরাট হয়ে যায়। তো আমার ওখানে গর্ত হয়ে গেছে, কিন্তু মলম লাগাতে লাগাতে ঠিকও হয়ে গেছে। তা আমার এই ওটি এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো
আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আরও এরকম গল্প শুনতে চাও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তো যা আমি ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবে। আর আবার জানি না কবে টাইম পাবে এরকম ভিডিও করার, কিন্তু তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো আমাদের বন্ধু, তোমরাও আমাদের পরিবারের এখন একজন হয়ে উঠেছো তোমরা আমার, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টটা করবেই, হ্যাঁ, লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। কেমন লাগলো ওটি এক্সপিরিয়েন্স, তোমাদের ওটি এক্সপিরিয়েন্স, তোমরা যারা নিউলি মা হয়েছো তোমাদের ওটি এক্সপিরিয়েন্স কেমন আমার সাথে শেয়ার করো, আমার কমেন্টে এসে বলো কেমন কি। আর যারা নতুন মা হতে চলেছো তারা ভয় পেও না, সব ক্ষেত্রে ভয় পেলে তো হয় না, অনেকের নর্মাল হয়, নর্মালটা তখন একটুখানি কষ্ট হয়, আবার সিজারটা একটুখানি ভবিষ্যতে পুরোটাই কষ্ট। তা মা হতে গেলে কষ্ট তো হবেই, তা যারা নতুন মা হবে তারা ভয় পাবে না, তারা ঠিক মতন হয়ে যায় বাচ্চা, দেখবে, চিন্তা করবে না। তো এখন আসি, টাটা।